হঠাৎ করেই একজন সৈনিক এমন এক দ্বীপে পৌঁছে যায় যেখানে শুধু মেয়েরা বসবাস করত। সৈন্যটি ভেবেছিল তার জীবনে সুখের দিন চলে এসেছে, কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। ধীরে ধীরে সেখানের প্রতিটা মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারা ছেলেটিকে দিয়ে নিজেদের চাহিদা পূরণ করতে চাইত। নির্জন দ্বীপে কি ঘটেছিল এটাই দেখব আমরা আজকের এই মুভি দ্য বিগল ডে। তবে ভিডিওটির শেষে রয়েছে এক চমৎকার টুইস্ট। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তখন 18-র দশক। ভার্জিনিয়াতে টানা 3 বছর ধরে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর আমরা দেখি এমি নামের একটি ছোট্ট মেয়েকে। সে ঘন জঙ্গলের মাঝে এসেছে মাশরুম খোঁজার জন্য, কিন্তু হঠাৎ করে কিছু একটা দেখে সে থমকে দাঁড়ায়। সামনেই এক বিশাল গাছের নিচে পড়ে আছেন এক সোলজার। এমি খেয়াল করেন সেই লোকটি আহত, তার পা থেকে রক্ত বের হচ্ছে। এই সৈনিকের নাম হলো জন। জন এমিকে দেখে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। এমি জানায় কাছে তাদের একটি বোর্ডিং স্কুল আছে, যেখানে কয়েকজন ছাত্রী আর তাদের শিক্ষিকা থাকেন। জন তার কাছে সাহায্য চায়। এমি তখন জনের এমন অবস্থা দেখে তার কাঁধে ভর দিয়ে তাকে বোর্ডিং স্কুলে নিয়ে আসে। স্কুলের গেটে পৌঁছাতে জন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখা মাত্র স্কুলের শিক্ষিকা মিস মার্থা এবং ছাত্রীরা ছুটে আসেন। তারা তাকে ধরে নিয়ে যায় মিউজিক রুমে। প্রথমে মিস মার্থা নির্দেশ দেন গেটে একটি নীল কাপড় টাঙিয়ে দিতে, যাতে দূর থেকে দেশের সৈনিকরা বুঝতে পারে এখানে একজন শত্রুপক্ষের লোক লুকিয়ে আছে। কিন্তু জনের অবস্থা এতটাই খারাপ যে মার্থার মন গলে যায়। তিনি সিদ্ধান্ত বদলান, আগে জনকে সুস্থ করা হোক, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে মার্থা এবং অ্যাডোনিয়া নামের এক মেয়ে মিলে জনের পায়ের ক্ষত সেলাই করে দেয়। এতে জনের পা থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়। অ্যামি তখন সবার সাথে জনের পরিচয় করিয়ে দেয়। সবাই জনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছিল। তারা বহুদিন পর কোনো পুরুষকে দেখতে পেয়েছে। মার্থা বিষয়টা বুঝতে পারেন এবং সবাইকে থামিয়ে দিয়ে বলেন ও এখানে বেশি দিন থাকবে না, তাই ওর সম্পর্কে বেশি জানার প্রয়োজন নেই। এমন সময় তারা কিছু শব্দ শুনতে পায়। মার্থা তখন ভয়ে মেয়েদেরকে উপরে পাঠিয়ে দেন। এরপর তিনি বাইরে গেলে দেখে বিশাল এক কনফেডারেট সেনাদল। ক্যাপ্টেন মার্থাকে সতর্ক করে বলে, চারপাশে অনেক শত্রু সেনা ঘোরাফেরা করছে, তোমরা কি কোনো শত্রুপক্ষের সৈন্যকে দেখেছ? মার্থা তখন চালাকি করে পরিস্থিতি সামাল দেন এবং আত্মরক্ষার জন্য ক্যাপ্টেনের কাছে কিছু গুলি চান, কারণ তার বাবার পুরনো বন্দুকটির গুলি শেষ হয়ে গেছে। এরপর সেনারা চলে যায়। জানালা দিয়ে এই দৃশ্য এমি দেখতে পায়। সে খুশি হয় এটা ভেবে যে মার্থা জনকে ধরিয়ে দেয়নি। সেদিন রাতে সবাই মিলে প্রার্থনা করছিল। সময়টা তখন এমন ছিল, চারদিকে তখন যুদ্ধ চলছে, ফলে সাধারণ মানুষেরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। যে কোনো সময় তাদের উপরে অ্যাটাক হতে পারে। এছাড়া তারা জনের জন্য প্রার্থনা করে যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। পরদিন সকালে জ্ঞান ফিরতেই জন নিজেকে মার্থার সামনে দেখতে পায়। মার্থা প্রশ্ন করেন, চারপাশে অনেক শত্রু সেনা আছে, আপনার কি ভয় করছে না? জন মুচকি হেসে উত্তর দেন, না, কারণ তোমাদের উপর আমার বিশ্বাস আছে। এভাবে জন তাদের অনেক প্রশংসা করে। ফলে সেখানে সবাই জনের প্রতি দুর্বল হয়ে পড়ে। আস্তে আস্তে স্কুলের পরিবেশ বদলাতে থাকে। এলিসিয়া নামের মেয়েটি জনের প্রতি খুব আগ্রহ দেখাচ্ছিল, যদিও শিক্ষিকা তাকে অনেক শাসনে রাখেন। সেদিন বিকেলে এডনা নামের মেয়েটি জনের পা ব্যান্ডেজ করতে আসে। তখন রুমে তারা দুজনে ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে জন তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে বলে, আমি যুদ্ধ থেকে এখানে চলে এসেছি, কারণ সেখানে প্রতিনিয়ত এমন সব নির্মম ঘটনা ঘটে যা আমার পক্ষে দেখা সম্ভব না। এডুইনাও তখন নিজের জীবনের গল্প বলতে শুরু করে। তারা রিজ শহরে থাকত। তার বাবার নিজস্ব ব্যবসা ছিল। সেই ব্যবসার কারণে তাকে ছোটবেলা থেকে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে, কিন্তু একদিন সে এই দ্বীপে আসলে আর এখান থেকে ফেরেনি। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠে। একসময় জন একটু ফ্ল্যাট করে বলে, তার মতো সুন্দর কাউকে সে আগে কখনো দেখেনি। আমরা তখন এডুইনের আচরণ দেখে বুঝতে পারি সে জনকে ভালোবাসতে শুরু করেছে। এরপর জন তাকে জিজ্ঞেস করে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা কি। মেয়েটি বলে সে শুধু এখান থেকে চলে যেতে চায়। এরপর সন্ধ্যা নামতে সবাইকে এক জায়গায় জড়ো করা হয় প্রার্থনার জন্য। সেই সময় মেয়েদের মধ্যে এলিসিয়া টয়লেটে যাওয়ার অনুমতি চায়। মার্থা তাকে পারমিশন দেয়, কিন্তু এলিসিয়া টয়লেটে না গিয়ে জনের কাছে চলে আসে। জন তখন রুমে একাই ছিল। সে কিছু না বলেই সেখানে গিয়ে হঠাৎ করে জনকে কিস করতে শুরু করে। জন তো পুরো অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বাধা দেয় না, কারণ তার কাছেও এই বিষয়টা খুবই ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ পর এলিসিয়া আবার সেখান থেকে বেরিয়ে প্রার্থনার কক্ষে ফিরে যায়। পরদিন সকালে মার্থা সব মেয়েদেরকে পরামর্শ দেয় তাদের সবার একসাথে জনের সঙ্গে প্রার্থনা করা উচিত। সবাই রাজি হয় এবং জনের ঘরে চলে আসে।
প্রথমে তারা মিউজিক চালায়। ঠিক যখন প্রার্থনা শুরু করতে যাবে তখনই দরজায় কেউ একজন ধাক্কা দেয়। মেয়েরা ভয়ে আঁতকে ওঠে। মার্থা সবাইকে ঘরে থাকতে বলে সে বাইরে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে জানায় ওরা 2 জন সৈনিক ছিল যাদের 100 মাসে খাবার দিয়েছে। এরপর শিক্ষিকা মেয়েদের সঙ্গে আলোচনা করে এখন জনকে কি সৈনিকদের হাতে তুলে দেওয়া উচিত নাকি তাকে লুকিয়ে রাখা হবে। একে একে সব মেয়েরা বলে জন এখানেই থাকুক, কারণ তারা সবাই জনকে ভালোবেসে ফেলেছিল। জনের মাধ্যমে তারা নিজেদের চাহিদা মেটানোর পরিকল্পনা করেছে। শেষমেশ মার্থা রাজি হয়। সেই রাতেই মার্থা জনকে তার সঙ্গে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে। জন এই সুযোগ হাতছাড়া করে না। তারা একসাথে ড্রিঙ্কস করে। এখানে স্পষ্ট বোঝা যায় কঠোর মার্থা ধীরে ধীরে জনের প্রতি দুর্বল হচ্ছে। সে তাকে পছন্দ করতে শুরু করেছে। মার্থা জনের অনেক প্রশংসা করে। এভাবে ধীরে ধীরে জন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সে বাড়ির চারপাশ ঘুরে দেখে এবং লক্ষ্য করে বাগানগুলো অপরিষ্কার এবং ময়লা জমে গেছে। সে নিজেই সেগুলো ঠিক করা শুরু করে। সেখানে মেয়েরা তখন জনকে ইমপ্রেস করার চেষ্টা করে। অ্যামি নামের মেয়েটি তাকে পানি এনে দেয়, তার সঙ্গে কথা বলে। জন তখন বলে অ্যামি তার সবচেয়ে কাছের মানুষ, কারণ একমাত্র অ্যামি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এতে অ্যামি খুব খুশি হয়। সে যখন ফিরে যাচ্ছে মাঝপথে তার দেখা হয় অ্যালিসিয়ার সঙ্গে। অ্যালিসিয়া ভীষণ রেগে যায়, কারণ সে জনকে নিজের করে পেতে চাইত। এদিকে জন নিজের কাজ চালিয়ে যায়। হঠাৎ সে লক্ষ্য করে মার্থা জানালা দিয়ে তাকেই দেখছে। কিছুক্ষণের মধ্যে মার্থা সেখানে এসে হাজির হয় এবং বাগান পরিষ্কার করার জন্য তার অনেক প্রশংসা করে। এরপর সে জানায় এই সপ্তাহের শেষে তাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তার পা অনেকটাই সুস্থ। এ কথা শোনা মাত্রই জন চিন্তিত হয়ে পড়ে। সে প্রস্তাব দেয় তাকে এখানে একজন মালি হিসেবে রাখার জন্য, কারণ বাগান এখনো পুরোপুরি ঠিক হয়নি। সে এটা সুন্দর করে তুলবে। কিন্তু মার্থা তার সিদ্ধান্তে অনড় ছিল। জন চলে যাবে এই খবরটা অন্য মেয়েদের কাছেও পৌঁছে যায়। তারাও ভীষণ কষ্ট পায়। ইতোমধ্যে সবাই জনকে অনেক ভালোবেসে ফেলেছে। রাতে তারা সবাই মিলে মার্থাকে রাজি করায় যেন জনের সঙ্গে একসাথে ডিনার করা হয়, কারণ জন সবসময় একা একা ডিনার করে। এরপর এডউইনা জনের সঙ্গে দেখা করে। সে বলে সে জনকে হারাতে চায় না। জনও জানায় সে এখান থেকে যেতে চায় না। আর এখানে প্রথমবার জন স্বীকার করে যে সে এডউইনাকে অনেক ভালোবাসে। প্রথমে তো মেয়েটি বিশ্বাস করে না। তখন জন জোর দিয়ে বলে সে শুরু থেকে তাকে অনেক পছন্দ করত, শুধু ভয় পেত বলেই কিছু বলতে পারেনি। যেহেতু এডউইনা এখান থেকে চলে যেতে চায়, তারা একে অপরকে বিয়ে করে জন তাকে তার শহরে নিয়ে যাবে। এডউইনার সঙ্গে সঙ্গে জনকে জড়িয়ে ধরে এবং কিস করতে শুরু করে। ঠিক তখনই সেখানে অন্য মেয়েরা চলে আসে। দুজনকে একসাথে দেখে মেয়েরা চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় জনকে ডিনারের জন্য আমন্ত্রণ করা হয়। ডিনারের সময় সব মেয়েরা জনকে ইমপ্রেস করার জন্য সুন্দর সুন্দর ড্রেস পরে। জনও সবার সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে এবং তাদের শরীর নিয়ে খুব প্রশংসা করে। এসব কথা শুনে অ্যালিসিয়া খুব গর্ব অনুভব করে। কিন্তু এদিকে এডউইনা খুব জেলাস ফিল করে। সেখানের মেয়েগুলো তখন নিজের বিষয়ে ভালো ভালো কথা বলে জনকে ইমপ্রেস করার চেষ্টা করে। জন তখন মার্থাকে বলে এই ঘরের সবচেয়ে সাহসী মহিলা হলো মার্থা। জনের মুখে এমন কথা শুনে মার্থা খুব খুশি হয়। এরপর সবাই যখন সেখান থেকে চলে যায়, তারা দরজার কাছে আসে এবং একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তবে তারা কিস করতে যাবে ঠিক তখনই সেখানে মেয়েরা এসে পড়ে, তাই তারা সরে যায়। রাতে এডভিনা নিজের ঘরে জনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে পাশের ঘর থেকে কিছু একটা শব্দ পায়। দরজা খুলে সে দেখতে পায় ভিতরে অ্যালিসিয়া আর জন সুন্দর সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে এডভিনা ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। জন তাকে থামাতে দৌড়ে আসে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চায় না এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে জন পড়ে যায় এবং গুরুতর আহত হয় এবং এই ধাক্কায় তার পায়ের হাড় পর্যন্ত ভেঙে যায়। শব্দ শুনে সবাই সেখানে ছুটে আসে। অ্যালিসিয়া তখন নিজেকে বাঁচাতে মিথ্যে গল্প বানাতে শুরু করে। মার্থা জনের পা পরীক্ষা করে বুঝতে পারে তার পায়ের অবস্থা খুবই খারাপ, দ্রুত চিকিৎসা করতে হবে, না হলে ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে যাবে। কিন্তু সমস্যা হলো তারা এখানে কোনো ডাক্তার ডাকতে পারবে না, কারণ বাইরের কেউ যদি জানতে পারে এখানে শত্রুপক্ষের সৈনিক লুকিয়ে আছে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এখন একমাত্র উপায় হলো তার পা কেটে ফেলা। এই সিদ্ধান্ত শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বাধ্য হয়ে তাদের এই কাজটা করতে হয়। পরদিন কান্না ভেজা চোখে বাইরে একটা ছোট্ট অনুষ্ঠান করে জনের কাটা পাটি মাটিতে পুঁতে শেষ বিদায় জানানো হয়। পরদিন যখন জন বিষয়টা বুঝতে পারে এর মধ্যে অনেক দেরি হয়ে গেছে, সে খেয়াল করে তার একটি পা নেই। জন চিৎকার করতে শুরু করে। মার্থা আর এডভিনা তাকে বোঝায় তার জীবন বাঁচানোর জন্য তার পাটি কেটে ফেলা হয়েছে।
কিন্তু জন মনে করে অ্যালিসিয়া এবং এখানের প্রতিটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই তাকে শাস্তি হিসেবে মেরে ফেলতে চেয়েছিল, যার ফলে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং সেখানকার সবাইকে অনেক গালিগালাজ করে। মার্থা জনের এই অবস্থা দেখে তাকে একটা ঘরে আটকে রাখে। কিছুক্ষণ পর যখন জন শান্ত হয় তখন অ্যালিসিয়া তার কাছে এসে ক্ষমা চায়। এর থেকে বোঝা যায় তাদের মধ্যে আসলেই একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু জন আরো হিংস্র হয়ে ওঠে। তার অনুমতি ছাড়া তার পা কেটে ফেলার বিষয়টি সে কোনোভাবেই মানতে পারছে না। জনের এখন মনে হচ্ছে শত্রুপক্ষের সৈনিক হয় তারা তাকে মেরে ফেলতে চায়। এদিকে সব মেয়েরা আলোচনা করে জনকে নিয়ে এখন কি করা উচিত, কারণ জন যেমন আচরণ করছে তার কাছে এখন তারা কেউই নিরাপদ নয়। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় তাকে দ্রুত এখান থেকে সরাতে হবে। তাদের কথা শুনে জন বুঝতে পারে নিশ্চয়ই এখানে সবাই তার সাথে খারাপ কিছু করতে চাইছে। জন তখন সবাইকে হুমকি দেয়। সে বলে, তোমরা যদি আমার বিরুদ্ধে কিছু করতে চাও তবে আমি তোমাদের কাউকে ছাড়ব না। জন সেখান থেকে চলে যাওয়ার পর মার্থা সিদ্ধান্ত নেয় দরজায় নীল কাপড় টাঙিয়ে দিতে হবে, যাতে সৈনিকরা বুঝতে পারে এখানে একজন শত্রু দলের সৈনিক লুকিয়ে আছে। অ্যামি তখন গেটের কাছে গিয়ে নীল কাপড় লাগিয়ে দেয়, কিন্তু ইতিমধ্যে জন সেটা দেখে ফেলে, যার ফলে সেই নীল কাপড় সে খুলে ফেলে। অ্যামি তখন বাঁচার জন্য পালাতে শুরু করলে জন তার পিছু নেয়। শেষমেশ জন এমিকে ধরে ফেলে এবং বন্দুক তাক করে হুমকি দিয়ে বলে এরপর যদি সে এরকম কোনো কাজ করে তাহলে সে তাকে মেরে ফেলবে। এসব দেখে মার্থা সেখানে গিয়ে জনকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে বলে, তোমার যত অভিযোগ আছে সব তুমি আমার রুমে এসে বলো। জন তার কথা মতো ঘরে ফিরে আসে এবং সে মার্থাকে তার সব মনের কথা খুলে বলে। সে বলে সে মেয়েদের কোনো ক্ষতি করতে চায়নি, এটা কখনোই তার ইচ্ছা ছিল না, কিন্তু পঙ্গু জীবন তাকে ক্লান্ত করে ফেলেছে। সে মনে করে এই জীবনের থেকে মৃত্যু উত্তম। কিন্তু যাবার আগে সে আবারও হুমকি দিয়ে বলে, যদি তোমরা আবারও আমার ক্ষতি করার চেষ্টা করো তাহলে এক এক করে গুলি করে সবাইকে শেষ করে দেব। এ কথা বলে সে একটা গুলি ছুঁড়ে মারে, ফলে উপরের বাতিটি ভেঙে নিচে পড়ে যায়। এতে করে মেয়েরা ভয়ে কাঁপতে শুরু করে। এরপর জন সোজা উপরে চলে যায়। অ্যাডুইনাও তার পিছু নিয়ে সেখানে চলে আসে। এবার সে কাছে এসে সময় নষ্ট না করে জনকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। প্রথমে জনের ইচ্ছা না থাকলেও ধীরে ধীরে সে তার নেশায় পড়ে যায়। এদিকে নিচের রুমে মেয়েরা ভীষণ টেনশনে ছিল। তারা নিজেদের মধ্যে জনকে নিয়ে আলোচনা করছিল। কেউ কেউ পরামর্শ দেয় ওকে ফাঁসি দিয়ে পুড়িয়ে ফেলা উচিত, এটাই একমাত্র সমাধান। কিন্তু মার্থা এত নিষ্ঠুর কিছু করতে রাজি হয় না। ঠিক তখনই আরেকজন জানায় জন মাশরুম খেতে অনেক ভালোবাসে। অ্যামি যদি একটা বিষাক্ত মাশরুম খুঁজে বের করতে পারে এবং সেটা জনকে খাওয়ায় তাহলে তারা জনকে খুব সহজেই মারতে পারবে। মার্থার এই প্ল্যানটা পছন্দ হয়, তাই সবাই ডিনারের জন্য প্রস্তুত হয়। এদিকে অ্যারুইনের সাথে মিলিত হওয়ার পর জনের মেজাজটাও একটু বদলে যায়। শান্ত মনে সে নিচে নেমে আসে খাবার খেতে। এমনকি সেই রাতের খারাপ ব্যবহারের জন্য সে ক্ষমা চায়। কিন্তু এসব কিছুতেই যেন মেয়েদের মন গলে না। তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জনকে মারবেই, কারণ তার জন্য আজ সবার মনে একের পর এক শত্রুতা তৈরি হয়েছে। সে মরে গেলে সবকিছুর সমাধান হবে। অবশেষে অ্যামির বাছাই করা সে বিষাক্ত মাশরুম জনের সামনে পরিবেশন করা হয়। সে কোনো কিছু না ভেবেই খেতে শুরু করে। তারপর প্লেটটা অ্যাডুইনের দিকে এগিয়ে দেয়। সে খেতেই যাবে এমন সময় বাকিরা মনে করিয়ে দেয়, তুমি তো মাশরুম পছন্দ করো না। অ্যাডুইনা তখন আর মাশরুম খায় না। আসলে সে বাকিদের প্ল্যানিং সম্পর্কে তখনও কিছুই জানতো না। কিন্তু এদিকে জন মনের আনন্দে মাশরুম খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বিষের প্রভাব শুরু হলে জনের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন আমরা দেখতে পাই একমাত্র অ্যাডুইনে তার জন্য চিন্তিত ছিল। বাকিদের চোখে তার জন্য কোনো মায়াই নেই, বরং তারা এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণের মধ্যে জন মাটিতে লুটিয়ে পড়ে। অ্যাডুইনে তখনই বুঝতে পারে তাকে বিষ দেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। মেয়েরা জনের মৃতদেহ একটা বস্তায় ভরে গেটের বাইরে রেখে দেয় এবং গেটে ঝুলিয়ে দেওয়া হয় নীল কাপড়, যাতে অন্য সৈনিকরা তাকে খুঁজে পায়। এরপর সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর এভাবেই শেষ হয় জন নামের এক সৈনিকের জীবন গল্প। কেমন লাগলো আজকের এই গল্পটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না। ফিরে আসবো আবারও কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।